আপনার কাজ সম্পর্কে জানবো কিভাবে কাজ করে অফিসিয়াল সিস্টেমে, ঠিক আছে? তাহলে এক নম্বর আমি যেটা বলতে চাই ওটা হলো একটা ফোন যদি ফ্ল্যাশ করা লাগে, ফ্ল্যাশ ফিচারসে ফ্ল্যাশ আছে, একটা ফোন যদি ফ্ল্যাশ করা লাগে তিনটা জিনিস লাগবে আমাদের। কয়টা? তিনটা। এক নম্বর ফ্ল্যাশ ফাইল, দুই নম্বরে ফ্ল্যাশ টুল, তিন নম্বরে মোড। লিখে দিন, চিন্তা করিস না। তিনটা জিনিস লাগে, তিনটা জিনিস কি আমরা লিখবো ওটা আপনি পাইবেন আমার সিরিয়াল আইবো লেখা। তিনটা জিনিস হলে একটা ফোন আমরা ফ্ল্যাশ করতে পারবো। আগে জানতে হবে ফ্ল্যাশ আর সিকিউরিটির পার্থক্যটা কি, আর ফ্ল্যাশ কেন করি আর ফ্ল্যাশ কেন করি না, আর সিকিউরিটির কাজটা কেন করি, কোনটার কি পার্থক্য এটা আগে আমার বোঝা লাগবে, ঠিক আছে? তাহলে আগে আমরা এখানে যাই যে তিনটা জিনিস কি ফার্স্ট প্রাইস ওটা ধরে সিকিউরিটি এক নাম্বার, স্ক্রিন লক বা জিমেইল লকটা যেটা লাগে, জিমেইল লক। ধরেন এই স্যামসাং এর ভিতরে আমরা এখন আছি, ঠিক আছে? স্যামসাং এর সিকিউরিটি ফ্ল্যাশ জানি তো অন্য ব্র্যান্ডেডও জানা যাবে। তো স্যামসাং এর আর কি আছে? অ্যাকাউন্ট লক, তারপর আগে লেখার নাম লেখ, কারণ এত লোক বুঝবে না, এত লোক তো শিখেও লাভ নেই, কিন্তু কাজ আমি বুঝাবো, ঠিক আছে? আর লাগবে এখানে তবে এক নম্বর আর দুই নম্বর। এই জায়গায় কি দিছি? সিকিউরিটি না? তাহলে এই যে যত আপনার ধরেন কান্ট্রি লক, ক্যারিয়ার লক, নেটওয়ার্ক লক যেটাই হোক, এই যে লক যেটা পাইতেছি এটি পেলাম এক। আর যদি আমি এখানে ধরি ফ্ল্যাশ, ফ্ল্যাশ এক নাম্বার, স্লো দুই, হ্যান্ডল লাগো তিন। আর কি হতে পারে ফ্ল্যাশের কারণ? স্যার কেজি লকটা কি স্যার আমরা বুঝা গেলে করলে স্যার ওটা লক কাটার লিখে রাস্তা আছে স্যার, রাস্তা আছে বলে কখনো শুনি না না স্যার এই মানে শুনছেন হ্যাঁ শুনছেন জানেন এটা আমি সংক্ষেপে লিখছি কি যে এটা হলো নক্স গার্ড। স্যামসাং এর ভিতরে কোন খুললে দেখবেন নিচে কইরা সিকিউর বাই নক্স বা সিকিউরিটি দেন নক্স, ঠিক আছে? বা নক্স গার্ড এই টাইপের সফটওয়্যার আছে স্যামসাং ফোনের ভিতরে। যেরকম যারা ইনফিনিক্স টেকনো চালাচ্ছে এরা কিস্টো জানি পামিস্টার না প্লামিস্টার আছে না, একটা প্লামিস্টার আছে না? তাহলে এরকম যেরকম প্লামিস্টার চিনেন তাহলে গ্যালাক্সি স্টোর আছে না? জি স্যার আছে। তাহলে এরকম হচ্ছে যে স্যামসাং এর সিকিউরিটির বিষয়টা দেখে হচ্ছে নক্স গার্ড একটা কোম্পানি, যেরকম প্লামিস্টার কাদের সিকিউরিটিটা দেখতেছে ইনফিনিক্স টেকনো দেখতেছে, দেখেন ইনফিনিক্স টেকনোর ভিতরে প্লামিস্টারটা আছে, আছে না? আইটেল এর ভিতরে মনে আছে, ঠিক আছে? আইটেল এর নাও থাকতে পারে, আমি সঠিক শিওর না, আমি দেখি নেই, মানে আইটেল এর পর্যন্ত আমি এক কিছু চালাই দিই সোজা কথা। তাহলে ধরুন টেকনো ইনফিনিক্স এ 100% প্লামিস্টার আছে, পাইছেন তো? যার কিস্তিতে লক খায় আর ওই যে প্লামিস্টার এই জায়গায় লগইন করে এই জায়গা থেকে আপনি কিস্তি পরিশোধ করলে আপনার ফোন নাম লক হয়ে যাবে, এরকম একটা মেসেজ দেয়। তাহলে টেকনো ইনফিনিক্স এর সিকিউরিটি প্রদান করতেছে কেডা? প্লামিস্টার একটা কোম্পানি, ধরেন একটা কোম্পানি বা এই ব্র্যান্ডিং এর আন্ডারে যে কোম্পানি আছে ওইটা করতেছে। যেরকম প্লে স্টোর,
এটা তো একটা অ্যাপের নাম, তাহলে এটা কার আন্ডারে? বলেন না, ওরকম প্ল্যান স্টোরের কারণ না কারণ আন্ডারে আছে না। তাহলে আমাদের যেটা ধরে নক্স গার্ড, এটা হচ্ছে একটা সিকিউরিটি কোম্পানি, যার যেটা সিকিউরিটি প্রদান করে স্যামসাং এর। স্যামসাং কোম্পানি তো একলা সব সামাল দিতে পারবো না, পারবো? যেরকম স্যামসাং কেন, অ্যাপেলই তো প্রত্যেকটা পার্টস পাতি এক এক কোম্পানির দেওয়া না। অ্যাপেল খালি কিন্তু অ্যাসেম্বল করায় হয়ে গেছে অ্যাপেলের, বুঝে গেছে? মেড ইন কি চায়না, এরকম হয়েছে না? তাহলে ওই রকমই আমার হচ্ছে যে স্যামসাং কোম্পানির যে সফটওয়্যার গুলো এডিট করা লাগবে, সফটওয়্যার গুলোর ভিতরে সিকিউরিটি দেওয়া লাগবে, ওইগুলো হচ্ছে নক্সগার্ড নামের একটা কোম্পানি আছে, আর ওইটার দায়িত্ব দিয়ে রাখছে যে ভাই আপনি আমার সিকিউরিটি বিষয়টা দেখবেন বা সফটওয়্যার গুলো এডিট করবেন, বুঝে গেছে? তাহলে সিকিউরিটির বিষয়টা হলো নক্সগার্ড। নক্সগার্ড কেন আসে বা কি দিল কেন সেটা আমি একটু পরে আসতেছি। এই জায়গায় ভাই অ্যাবনর্মাল উল্টাপাল্টা কাজ করে না, আওয়াজ হইতাছে। অ্যাবনর্মালের যে অ্যাক্টিভিটিটা আছে, যে আপনি এক জায়গায় কাজ করেন আরেক জায়গায় কাজ করেন, হঠাৎ করে একটা অ্যাড চালু হয়ে যায়, কারণ অ্যাড কোন সফটওয়্যারতে চলতেছে ওই সফটওয়্যার আর খুঁজে পাইতেছেন না, হাইড হয়ে আছে, ওই সফটওয়্যার ডিলিট করে যেতেছেন, এরকম হয় না? অনেকের ফোনে আছে, দেখবেন যে কারো ফোন ঠিক করতে ধরছেন, এমন উল্টাপাল্টা চালাইছে আর এরকম কি ইনস্টল করছে, অনেক অ্যাপস খুঁজে পাবেন না যে কোন অ্যাপস এর থেকে উল্টাপাল্টা আইতাছে, দেখবেন নিজে নিজেই একটা অ্যাড আয়া বললো, নিজে নিজে মনে করেন একটা সফটওয়্যার ইনস্টল করাই দিল, বুঝে গেছে? তাহলে তো ওই সফটওয়্যার গুলো আমরা যদি না পাই খুঁজে, তাহলে আগে একবার ফ্যাক্টরি রিসেট মারি, ফ্যাক্টরি রিসেট মারার পরে দেখা যায় কি তারপরে সফটওয়্যার যায় নাই। তার মানে কি আমার ভালো করে এই যে ফার্মার বা যে প্লাস 5 আমার যে অপারেটিং সিস্টেম ওটার ভিতরে ভালো করে আইডি এটা বসে রয়েছে, অলরেডি মুভ করা যেতেছে না, ফ্যাক্টরি রিসেট করলে সব চলে যাওয়ার কথা, কিন্তু ওই সফটওয়্যারটা যায় নাই এখনো। তার মানে বোঝা যেতেছে যে আমার রুট ফাইল বা মেইন ফাইলের ভিতরে ওইটা সেট হয়ে গেছে। মেইন ফাইলে সেট হয়ে গেলে তখন কি করতে হবে, ফাইলটা চেঞ্জ করে দেওয়া লাগে। তাহলে নতুন একটা ফ্ল্যাশ ফাইল দিয়ে যদি আমি ফ্ল্যাশ করায় দেই, তাহলে পুরানা যেটার ভিতর উল্টাপাল্টা কাজ করতেছে ওইটা ডিলিট হয়ে নতুন একটা যাইবো, আবার নতুন ফাইলটা এখানে প্রবেশ করব, তখন আমরা ফ্ল্যাশ করি, বুঝে গেছে? তাহলে ধরেন এই যে স্লো হইলে, হ্যাং অন লোগ হইলে, অটো রিস্টার্ট, অনেক সময় দেখবেন হার্ডওয়্যারের কোনো সমস্যা নাই, কোন নিজে নিজে লোডেড হইয়া সেকেন্ড লগতে যায় না, আবার সেকেন্ড লগতে গেল ওই চালুর ক্ষমতা হইতাছে না, ওই চালু হইতে যেতেছে না, বাদ আবার করে যেতেছে, তখন আমরা যদি আমরা আবার একবার ফ্ল্যাশ করি তাহলে ফোনটা ঠিক হয়, যদি হার্ডওয়্যারে কোনো সমস্যা না থাকে। আর হার্ডওয়্যারে সমস্যা থাকলে হাজারবার ফ্ল্যাশ করলে লাভ হইব না, ঠিক আছে? তাহলে ধরেন হিসাবে এই মেজর এটা, আর এটার বাদেও ধরেন আপনার যখন সিপিইউ এমএমসি দুইটা আপনার দুইটা যে কোনো একটা, যখন সিপিইউ চেঞ্জ করে এমএমসি এর সাথে বাইন্ডিং করবেন বা বসাইবেন, তখন আবার একটা প্রোগ্রামিং বক্স দিয়ে ফ্ল্যাশ করা লাগে একটা ফাইল। আবার ধরেন সিপিইউ আছে এমএমসি চেঞ্জ করবেন, ওই এমএমসি টারে আবার একটা প্রোগ্রামিং করে বা ফ্ল্যাশ করাইয়া তারপর আমার আবার বসানো লাগে সিপিইউ সাথে, নাহলে কি বলা এই বেজাল অনেকে কম্পিউটারে দেখা সেম বোর্ডের থেকে দুইটা সিপিইউ আর এমএমসি মানে দুটোটারে জোড়াটা ওই জায়গা থেকে বয়ে এই জায়গায় ভিতরে বসায় দেয়। ধরেন একটা বোর্ডটা পানিতে পড়ুক বা যে জায়গায় পড়ুক, পড়ে ধরে বোর্ডটা ড্যামেজ হয়ে গেছে বা লেয়ার ফুলে গেছে, পড়লে তার রিপেয়ার হইব না। তখন ধরেন আপনার যেটার ভিতরে সিপিইউ লাগবো বা এমএমসি লাগবো, ধরেন এইটাই লাগবো, এটা পুরানো বোর্ড, এই বোর্ডের থেকে সিপিইউ এমএমসি খুললে এটার ভিতরে যদি সেম বোর্ড রিপোর্ট করে বসায় দেন না, ফ্ল্যাশও লাগবো না, চলবো শুধু আগে যে ব্যবহার করছে তার যদি কিছু জিনিস থাকে না, স্ক্রিন লক, তারপরে ধরেন আপনার ওই এফআরপি লক, ওই লকটা দিতে পারে, কারণ আগে রিজারে তখন আমরা করি কি এই যে জোড়া সিপিইউ আর এমএমসি না বসেছি এটাই, তখন আবার একটা ফ্ল্যাশ করে আসি এনপিসি কিছু না থাকে, বুঝে গেছে? তাহলে ফ্ল্যাশ কিন্তু আমরা কাস্টমারের প্রয়োজনে বললাম না এখন পর্যন্ত, বুঝছি? 16 পরে কাস্টমার আইছে, আমি দেব যে 16 কি আসলে ওনার কথার সাথে যুক্তি আছে নি, আর উনি আমার কাছে 2016-17 একটা ফোন এনে না কইতাছে ভাই এটার ভিতরে ফ্রি ফায়ার খেলতে দেন না, ফ্ল্যাশ করে দেন, ওটা হইবো স্যামসাং J1 J2 J5 J7 J4 যেটা আছে এডি এনে দিল আমার কাছে কাজ হইলো না, আই না আপনার কাছে ভাই এরা প্রচুর ল্যাগ করে, এটা একটা কাজ করে ফ্ল্যাশ করে দেন আমার এটার ভিতরে জানি গেমটা মারাই দিতে পারি। কিছু মানুষের একটা ধারণা হয়ে গেছে যে ফ্ল্যাশ করলে ফোন ফাস্ট হয়ে যায়, আপনার ভিতরে আপনার ব্রেনে একটা কাজ আনা লাগবে, ঠিক আছে? এই কাজটা কি, যে যখন আপনি হচ্ছে যে ফ্ল্যাশ করবেন
কাস্টমার বলবো যে ফ্ল্যাশ করা মোবাইল ফ্ল্যাশ করে দেন, তখন ওনারা প্রশ্ন করবেন যে ভাই ফ্ল্যাশটা কেন করবেন, আর আপনি খেয়াল করবেন যে ফ্ল্যাশটা কি আসলে দরকার আছে কিনা। বুঝে গেছে? ফ্ল্যাশটা দরকার আছে কিনা। এমন এই আপনারা এসে বলে ভাই ফ্ল্যাশ করে দেন, আপনি বলেন কি কেন করবো ভাই, তখন কইবো ভাই আমি স্কুল লোক ভুলে গেছি, ফ্ল্যাশ করে দেন। তখন কইবো কি যে ভাই আমি নিজে নিজে রিকভারি মোডে যা স্ক্রিন লকটা কাইটা লইছি, এখন ভাই আমি আর সামনে যেতে পারতেছি না, জিমেল লক লেগে গেছে, আমার ফ্ল্যাশ মেল। কাস্টমার চিনে ফ্ল্যাশ, ফ্ল্যাশ মানে কি পুরানো সফটওয়্যার যা নতুন সফটওয়্যার ঢুকবো, সত্যি সফটওয়্যার ঢুকে কিন্তু সিকিউরিটিটা থেকে যায় ফ্ল্যাশ করলে। তাহলে ফ্ল্যাশ করলে শুধুমাত্র আপনার স্ক্রিন লকটা কাটবো, ফ্ল্যাশ করলে শুধুমাত্র স্ক্রিন লকটা কাটবো। বুঝা গেছে? ভিতরে যে এফআরপি লক বাকি যে লক আছে এটা অনেক লক এসে উঠতে পারে। এই কারণে ধরেন আমরা আগে জিজ্ঞাসা করি যে আপনি কি ফ্ল্যাশটা কেন করবেন, যখন এই যে উনি স্লো বলতেছে, স্লো যখন বলে তখন আমরা দেখি যে ফোন এটা কোনটা, তখন যদি দেখি যে ফোন 1-2 বছরের ভিতরে লেটেস্ট আছে ফোন, ওই সেম ফোনটাই ধরেন আপনার পরিচিত কেউ চালাইছে বা আপনিও দেখছেন, জানেন ফোন সম্পর্কে যে ওই ফোনটা তো স্লোর কথা না, আছে না, এটা নতুন আপনি 1-1.5 বছর ধরে বাইরেছে, এই ফোন তো স্লোর কথা না, তার মানে ফোন ফ্ল্যাশ করলে ফোন ঠিক হয়ে যাবে, স্পিড বাড়বে। কোনো কারণে এটা স্লো কাজ করতেছে, যদি নতুন ফাইল দিয়ে আমি ফ্ল্যাশ করি তাহলে এটা কাজ করবো। তাহলে ম্যাডাম কি ফ্ল্যাশ করতে গেলে দুইটা বিষয় দেখা লাগবে, একটা হলো ফোনটা কবে, যদি ফোনটা আদিম কালার হয় তাহলে এটা ফ্ল্যাশে কাম হইব না, তারপরে ফ্ল্যাশ না করা যাব না। তখন করবেন কি একটা ফ্যাক্টরি রিসেট মেরা কতক্ষণ বয়া দেখা এবার ফোনটা সেটআপ করা ধরা দিবেন, নেন ভাই ফ্ল্যাশ হয়ে গেছে, এই দিকে ওটা ইএমএস কিন্তু দুর্বল অনেক আগে না, দুর্বল হলে যদি একটা ফ্ল্যাশ করাইতে যান তাহলে কিন্তু ঘুমাই যাব, এখন তা দাঁড়াইবো না। বুঝা গেছে? এই কারণে ফ্যাক্টরি রিসেট একটা মাইরে আর আপনি ধরে দেন 200 টাকা রেখে দেন, কাহিনী শেষ। আর যদি কনজেক্ট ফ্ল্যাশ হইব না ভাই, অন্য দোকানে যাবো ভাই ফ্ল্যাশ করে দিন, আপনার কাছে তো হয় নাই, অন্য দোকানে এই সেম এই বছর টেক করে দিন, মাত্র 2 টাকা। আরে ফ্যাক্টরি রিসেট করতে তাহলে ফ্যাক্টরি রিসেট মেরে দিবেন, কম্পিউটার কামই নেই, খালি একটু দেখাইবেন আপনি এটা কেবল লাগাইছেন, শেষ আর দিয়ে মেরে দিবেন। আপনাদের এটা দেখেন সেটিং এ গিয়ে, ঠিক আছে, অপশন না আছে, সেটিং আছে ফ্যাক্টরি রিসেট বা ওয়েব ডাটা আছে, ঠিক আছে। তাহলে ধরুন সেটিং থেকে ফ্যাক্টরি রিসেট করে দিলে তার কি পুরানা যে অ্যাপটা আছিল ওটা যাইয়া ফোনটা আপাতত একটু ফাস্ট পাইবো নি, কিন্তু ওটা যাই আবার 2-4 দিন লাগে, ওই যে আগে মনে করেন আপনার টিকটক ফেসবুক ইউটিউব এর নামা শুরু করবো আবার আগের মতো, ঠিক আছে। হিসাব তাহলে আগের ফোন হইলে ফ্ল্যাশ করা যাবে না, কাস্টমার যদি আসে যে ভাই আমার চলো কইরেই দেন ভাই যা হয় হোক, তখন ফ্যাক্টরি রিসেট করে দিবেন, তাহলে বিল হইলেন ওনার মনেও শান্তি পেল, বুঝছি। তারপরে হ্যাং অন লগ এর সব আপনার প্রয়োজন হবে, ঠিক আছে, এটা আপনি দেখবেন যে আসলে কি ঠিক আছে কিনা, যদি দেন যে না ঠিক আছে এই সমস্যা ফেস করতেছি তখন ফ্ল্যাশ করবেন, এছাড়া ফ্ল্যাশ করার দরকার নেই, কারণ এই কাজগুলো করতে গেলে ফোন ডেড হয় না, এই কাজগুলো করতে গেলে ফোন ডেড হয়। এরা ধরেন এ ফার্স্ট লগতে আইনা দিছে যে ভাই আমার অপো লাগে ওইটা সারা থাকা যায় না সামনে, মানে আপনি ওইটারই করলেন ফ্ল্যাশ, পরে অপো লেখারও আসে না, তখন কিছু সমস্যা হবে, তো আমরা সিকিউরিটি বল করতে হবে না, এমসি বল করতে হবে না, প্রোগ্রাম করতে হবে, ঘুমায় যাবো এটার কোনো ইয়ে না। যদি হচ্ছে স্টার্টিং যে লোগোটা এটা আসার পরে স্টপ হয়ে থাকে, হ্যাঁ, তাইলে হচ্ছে মানে মেজর সমস্যা তো হচ্ছে সিপিইউ তো হয় নাকি হচ্ছে আপনার ইসে সফটওয়্যার হয়, সিপিইউ আগে দেখতে হয়, ঠিক আছে। কিছু আপনার জাতীয় রোগ আছে, জাতীয় থাকে না ভাইরাল রোগ, যেরকম আপনার প্রকোশিলে যে জেডি আছে এটাতে যদি হ্যাং অন লগ হয় বা ক্যামেরার সমস্যা হয় অথবা মাইক্রোফোনে কথা যায় না, এটা হলো সিপিইউ থেকে সমস্যা এসে পড়ে, তাহলে ওটা সিপিইউ রিভলভ করলে সব সমস্যার সমাধান ওই নাপার মতো প্যারাসিটামল, ঠিক আছে, ঠিক হয় বলে। আর মনে করেন Poco X3 একটা লোগো মানে লোগো দেখলাম লেখা ইওর অল ফাংশন হ্যাজ বিন ডিস্ট্রয়েড, এটা কি সফটওয়্যারের সমস্যা? তাহলে তো স্যার হচ্ছে আমি তাই স্যার তারা লাগাইলে আমার বইলা দিল যে তো তাই সেই বিষয় রয়েছে, তাহলে তো হচ্ছে ওই পর্যন্ত রিভিউ দেখাইবে না, কয়টা বাজে? হচ্ছে পাওয়ার সাপ্লাই যখন দিব তখন একটু বইলা দিব, কয়টা বাজে? ডিসপ্লে দিয়ে দেখতে হবে, ডিসপ্লে দিয়ে ডিসপ্লেতে তো লোগোটা দেখতেছেন না,
দেখবেন লোগোটা না লোগোটা আর বুট নিব না ওরকমই থাকবে খারাপ থাকবে এক জায়গায় যখন দেখবেন প্রপারেশন খারাপ হয়েছে তখন দেখবেন যে ওই আপনার রিডিং এক জায়গায় যায় স্টিল দাঁড়ায় 19-20 আপ ডাউন করতেছে আর এর বেশি ও খাইতেছে না নিচেও নামতেছে না সিস্টেমটা কি স্যার ওই যে সিমটাতে আমি আইডিটা করব হ্যাঁ ওই সিমটা তো কন্টিনিউ অ্যাক্টিভ থাকতে হবে তাই তো না আমি বলি বর্তমানে এই কথা বলিস আমরা তো জিমেইল যে অ্যাকাউন্টটা খুলি অ্যাকাউন্টের ভিতর ধরেন আমরা সিকিউরিটি জনিত জিমেইলে তো অনেক সময় নাম্বার চায় অনেক সময় চায় না ধরেন নাম্বার চায় তাহলে নাম্বার আমরা একটা দেই না বাংলাদেশি আবার যদি নাম্বারটা ভেরিফাই করতে চাই তাহলে একটা কোড পাঠায় না তারপর কোডটা বহাইলে জিমেইল একটা তৈরি হয়ে গেল না সেম এই জিমেইলের মধ্যে অ্যাপল অ্যাকাউন্ট খুলবেন ওটার ভিতরে বাংলাদেশি নাম্বার না মালয়েশিয়ার নাম্বারটা বলেন করার পরে ওই আপনার ওই সিমের ভিতরে একটা কোড আইবো ওই কোডটার ওইখানে দিয়ে ভেরিফাই করবেন অ্যাকাউন্টটা ওই পর্যন্ত আপনার কাছে ভেরিফাই করার পর তারপর ওইখান থেকে আবার সেটিং এ যেয়ে আপনার যে ফোন নাম্বারটা আর যারা আপনি সেল করবেন বাংলাদেশি ফোন নাম্বারটা অ্যাড করে তখন আবার বাংলাদেশিটা ভেরিফাই করে ওনারে দিয়ে দিবেন আপনারটা রিমুভ করে প্রথম অ্যাকাউন্টটা খুলতে গেলে বাইরের দেশেটা লাগবে কারণ প্রথম যে কোডটা বাড়ে ওটা বাংলাদেশি নাম্বার ওরা সাপোর্ট করে না এটা কি আইফোনের আইক্লাউডের জন্য বাইরের সিম লাগবে হ্যাঁ বাংলাদেশে সাপোর্ট নাই বাংলাদেশে কি শোরুম আছে অথরাইজ না স্যার আমি এটাও দেখছি সনির জন্য যে বিদেশে থাকতে আমি অ্যাকাউন্ট করে রাখছি বাংলাদেশে আসার পর যখন এটা অ্যাকাউন্ট চলে গেছে তারপর অ্যাকাউন্ট করতে চাইতেছি কিন্তু বাংলাদেশের নাম্বার নিতেছে না নেব না ওই সেমই আমি যেটা এখন বলছি তাহলে কোড আপনি যে কোনো দেশে যেই দেশে অ্যাপলের সাপোর্ট আছে বুঝা গেছে অ্যাপলের ওয়েবসাইটে আইডি খুলতে গেলে আপনার ওই দেশের সাপোর্ট যদি শো করে দেখুন ওই জায়গায় আপনার ভেরিফিকেশনের জন্য ফার্স্টে আমেরিকার নাম্বার চাই আমেরিকার পরে আপনার বিভিন্ন দেশ আপনি সিলেক্ট করে নিতে পারবেন যে দেশে সাপোর্ট আছে ঠিক আছে আর যে দেশে সাপোর্ট নেই ওই দেশের কান্ট্রি কোড ওই জায়গায় শো করবে না ওই দেশের নামও নেই তাহলে আপনি এটা ভেরিফাই কেমনে করবেন তাহলে কোডটা আগে আনান একটা সিম দিয়ে আচ্ছা স্যার স্যার আমাদের জন্য একটা ভিডিও যদি কইটা দিতেন আমাদের খুব উপকার হতো আমি মাত্র একটা অ্যাকাউন্ট খুলতে স্যার প্রসেস এটা জিমেইল তো খুলতে পারেন জি স্যার সেম স্যার অ্যাপল এর ভিতরে যে অ্যাপল ইউটিউব দেখুন তাহলে খুললাম স্যার এই যে দেখেন তাহলে ইউটিউব দেখলে না বলেন স্যার বাইরের দেশে হ্যাঁ আমার সিম নাই তো আমার ভাই বন্ধু আছে একটা কথা বলবো তো ওই নাম্বারটা দিলাম কোন থেকে কোডটা নাই হ্যাঁ তাইলে হবে তাহলে ওই কোডটা আমি দিলাম কোডের এই জায়গায় একটা কাহিনী আছে কোড আবার মাঝে মাঝে কিছু সময় দেয় 5 সেকেন্ড 12 সেকেন্ড এগুলো সাবমিট করতে হবে তো ঝামেলা যাবো না এই সেকেন্ড পাসওয়ার্ড একটা অ্যাকাউন্ট সাপোর্ট পাসওয়ার্ড দিয়ে সেকেন্ডে এই জায়গাতে করা যাবে না অ্যাকাউন্ট দিতে হবে আচ্ছা এটা সাইন ইন এই অ্যাপের একটা ওয়েবসাইটে ঢুকছে না apple.com এ তাহলে ঢোকার পর এই যে সাইন ইন সব ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার লেখা একটা সাইন ইন থাকে এই যে সাইন ইন এই ইমেল এই জায়গায় ধর আমার এই ইমেলই মারো কিন্তু আমি মারুম না পরে আমার ভিতরে উল্টো পাল্টা কাহিনী হইলে পরে এই ইমেল তার জীবন আইডি বলতে পারবো না যে কোনো একটা ইমেল মারবেন এইটাই মারবেন ঠিক আছে পরে কন্টিনিউ পাসওয়ার্ড আগে টেবিলে দিন মুন্না এটা সাইন ইন email or phone number check the আমার ভয়েস পাসওয়ার্ড অন্য কিছু সিস্টেম দেবে সাইন ইন এসে গেলে সাইন আপ এ কোন আর আমি নেটে বলতেছি যে কি এটাই বলছি আচ্ছা এটা কে যে স্যার আপনি একটু বসলে সুবিধা হয় স্যার স্যার একটু বসলে কি অ্যাপল
খেয়াল না করলে না ভিডিও তৈরি করবে কি আরে রে একটা চালালে লি আর কিছু না হ্যালো কাকা চুপ তুই কথা বলে জীবনে দেখবি না তুই কথা কবি না ক্লাসে সবসময় নিচে নিচে গিয়ে একটু দেখাতেন যে কোন জায়গায় কি দিব পরে তো করে দিতে আচ্ছা ঠিক আছে ফার্স্ট নাম আমারটাই মেরে দিলাম এই যে আলামিন আবাকার বাংলাদেশ এটা দিবেন না যে দেশের সিম হইব ঠিক আছে যদি মালয়েশিয়া হয় মালয়েশিয়া দিয়ে এদিকে টাকা দাম সব দেশের হইব বিদেশি সিম আছে স্যার আপনার কাছে আমার কাছে নাই বেটা আর ইন্ডিয়ান সিম দেওয়া হইব যদি কোড়াই হইব বাংলাদেশে একদম কিছু এটার মাত্র আমি কইতাছি যে বাংলাদেশের সিম দা ভালো কথাগুলো ক্যামেরা রেকর্ড হইতেছে কথা বুঝো তোমাদের যে গ্রুপে দিব একজন শুনে কি বলবে আর এটা আবার কাটা লাগবো না বেটা ভিডিওটা বাংলা বুঝাইতেছে যে অন্য দেশের সিম লাগবো বাংলাদেশের সিম তো হইব না পেলেটি আর বুঝা লাগবো না এটা মন চাই দেন ঠিক আছে আপনি যেটা সুইডেই দেন কিন্তু মনে রাখতে হইব যখন অ্যাকাউন্ট রিকভার করতে যাবেন বাটলেট চাই ফরগেট পাসওয়ার্ড নামতে গেলে তাহলে এই জায়গায় ইমেল অ্যাড্রেস যে ইমেল দিয়ে আপনি খুলতে চান ইমেল মানে জিমেইল জিমেইল মারছি না পাসওয়ার্ড এই জায়গায় এরকম না দিবেন এই যে দেন আমরা কিন্তু একটা एग्जांपल দিয়ে দিছি যে টাইপের কিছু দেন তাহলে কি কি থাকতে হইব এই যে দেখেন 8টা at least one number upper case lower case আর স্পেশাল যা কিছু আছে @ ডট যা কিছু দেন মানে সব থাকতে হবে পাসওয়ার্ডে এরকম একটা পাসওয়ার্ড দিবেন তারপরে এই যে দেখেন নাম্বার এই জায়গায় কি নাম্বার এই জায়গা থেকে যে কোনো আপনার যেই দেশের সিমটা আছে ঠিক আছে অন করেন এই জায়গায় কি বাংলাদেশ নাই না স্যার বাংলাদেশ তো ইন্ডিয়া আছে স্যার গরিব দেশ ইন্ডিয়া আছে বাংলাদেশ আছে না, স্যার, আছে, এই যে বাংলাদেশ আছে কিন্তু পড়াইবো না এই মিয়া গরিব দেশ না আছে কিন্তু পড়াইবো না ঠিক আছে তাহলে আপনার বাইরের দেশের একটা সিম নিয়ে ওই দেশটা সিলেক্ট করবেন সিলেক্ট করা ধরেন চায়না মানে যা আছে এই যে টেক্সট মেসেজ আছে না এই জায়গায় নাম্বারটা দিবেন এই জায়গায় আপনার ওই দেশের ধরেন মালয়েশিয়ার সিলেক্ট করবেন এই জায়গায় মালয়েশিয়ার নাম্বারটা দিবেন এই জায়গায় টেক্সট মেসেজ দিবেন আর যদি আপনার যেই ফোন দিয়ে করতেছেন ওই ফোনের ভিতরে যদি সিম থাকে তাহলে ডাইরেক্ট কলে দিয়ে দিবেন ফোন কল তাহলে অটো ভেরিফাই করে নিব ঠিক আছে তাহলে আমরা কি দিলাম টেক্সট মেসেজ টেক্সট মেসেজে ক্লিক করলাম ক্লিক করার পর যা আছে সব ঠিক এই জায়গায় এই যে ক্যাপচা যেটা আছে এটা মেরে দিবেন যা আছে ঠিক আছে এরপরে এটা কি এ X স্যার X A H double X H double X এটাই তো জি এটা পরে কন্টিনিউ করতে পারবেন জি স্যার বুঝতে পারছি কাহিনী শেষ হয়ে গেছে স্যার তাই না হ্যাঁ। জি আছে শুধু আমরা পারি না কি Thank you, আমরা sir. পারি না বাংলাদেশে কোডটা আসে না এই অবশ্যই, কারণে বাংলাদেশে এই জন্য তো স্যার আমি 10 দিন ট্রাই করছি ওই যে বাংলাদেশ কি করার পরে মারবেন এই যে লিংক যদি মনে না থাকে যে দেন account.apple.com অ্যাকাউন্ট এই যে এই লিংক দেখেন সব দিয়ে দিছি আপনি যদি ডিরেক্ট নাও খুঁজে পান তাহলে আপনি এখানে ক্লিক করলে এই পেজে নিয়ে যাবেন আপনারা ডাইরেক্ট এই যে আমি ধরেন একটা ব্রাউজারে যাই কার আমি অন্য ব্রাউজারে যে যাইছি না অন্য ব্রাউজারে এই লিংকটা আমি পেস্ট করলাম এন্টার ডাইরেক্ট নিয়ে আসবো এখানে তাহলে এটি সব পূরণ করবেন সিম অবশ্যই বাইরের দেশের হতে হবে আর যদি আমেরিকান সিম থাকে তো কথাই নেই আচ্ছা যাক। তারপরে অ্যাপেল অ্যাকাউন্ট যেটা তৈরি করবেন এটা দেখাই দিলাম শুধু লাগবে কি বাইরের দেশের একটা সিম লাগবে আপনিও তৈরি করতে পারবেন কারণ আমাদের কাছে বাইরের দেশের সিম নাই দিকা আমরা রিসেলার যাদের সিম আছে তাদের কাছে যেমন নবের কাছে আছে আমি বললাম ভাই আপনার 100 টাকা দিয়ে আমরা একটা বুঝা দেন আমার একটা বুঝা দিয়ে দিব আইডি পাসওয়ার্ড বুঝে গেছে সবই আমার থাকবো শুধু উনার সিম কার্ডটা ব্যবহার করে আমার খুলে দিয়েছি এটার জন্য আমি উনার কোড নাম্বারটা অনেক জিমেলের মতো আপনি পরে রিমুভ করে দিতেছেন না পরে আপনি বাংলাদেশ নাম্বার অ্যাড করতে পারবেন আপনি যার কাছে দিতেছেন ধরেন আলিফ ভাইরে মনে হবে আলিফ ভাইরে কিনে দিব বা আপনারে কিনে দিব ঠিক আছে আমি আপনারে দিব আমার সিম দিয়ে অ্যাকাউন্ট খুললাম এখন ভেরিফাই করলাম ভেরিফাই করার পর আমি আপনার বাংলাদেশ নাম্বার অ্যাড করে আমারটা রিমুভ করে দিলাম তার আইডি কো তার নাম্বার রিমুভ করব কেমনে নাম্বার রিমুভ করতে তার মতো আমি চেঞ্জ আমরা চেঞ্জ করব ওই যে কান্ট্রি আছে না কান্ট্রিতে দিয়ে দিবা সেটিং এ যাইছিস ফেসবুকের পাসওয়ার্ড পাল্টাইতে পারোস সেটিং এ যায় তাহলে আগে ওটা
আরে বাবা আর ওটা অ্যাকাউন্ট সেটিং এ গেলে পাওয়া যাবে লগইন করার পরে যে কোনো অ্যাকাউন্টের অ্যাকাউন্ট সেটিং আছে না ওইখান থেকে চেঞ্জ করা যাবে ফোনের অ্যাকাউন্ট সেটিং এ গিয়ে জিমেল না ওই যে অ্যাপেল অ্যাকাউন্ট সাইন ইন দিছিলেন না সাইন ইন করার পরে অ্যাকাউন্টটা জিমেলের মধ্যে শো করবে ওইখান থেকে আপনি হচ্ছে যে সেটিং থেকে দিয়ে আমি চেঞ্জ করে নিব চেঞ্জ করে নেবেন আপনারটা রিমুভ করে বাংলাদেশের নাম্বার অ্যাড করে দিয়ে দিবেন সেটা অ্যাক্টিভটা করতে হবে এফআরবি লক হলো জিমেল লক এই স্ক্রিন লক কাটার পরে আমি ফোন সেটআপ করতে গেলে আমার কাছে মেইল চাই মেইলটা না দিতে পারলে আমি আর ঢুকতে পারি না বুঝছিল না কোনো মতে বাচ্চা গেছে গা ওটা রাতের থেকে ঠিক আছে তাহলে ধরেন এই দুইটা গেল এই দুইটার জন্য আপনার কাছে কাস্টমার বেশি আসবে 10টা কাস্টমারের ভিতর 8টা কাস্টমার এই দুইটার কারণে আসবে বুঝে গেছে আর বাকি এফআরপি লক যেটা জিমেল লক ওটা জিমেল লকের জিমেল সঠিক যে জিমেল সেটা দেওয়ার পরেও ওইটা আসে কেন না সঠিকটা দেওয়ার পর আসবে না সঠিকটা দেওয়ার পর পাসওয়ার্ড দিতে হবে না পাসওয়ার্ড দেওয়ার পরে ওই আবার এই যে 10 সেকেন্ড সময় যায় অটোমেটিক আবার রেজিস্টার হয় রেজিস্টার করে আবার এফআরপি জিমেল কোড আমার আছে ওই ফোনে একটাই একটা নাম ছিল আমাকে হ্যাঁ একটাই মানে ওই জিমেল এটাতে আমার সাপোর্ট আছে এটাতে লগইন করা আছে পাসওয়ার্ডও দিয়েছি সব ঠিকই আছে কিন্তু একই তারপরে নেয় না তারপর আনে পরে আপনাকে দিলাম পরে আপনি স্যার ফোনে যদি জিমেল বেশি থাকে তাহলে জানো না জিমেল লিস্টে একটা মানে যেটা থাকে ওইটা দেয় বলতে কথা মানে জিমেল আপনি চাচ্ছেন না আপনার প্রাইমারি যেটা সবসময় মনে রাখেন এটা একসময় রিমুভ করে আবার লগইন করতে হবে এটা সিরিয়াল নিচে পড়ে গেছে এটা এটা এখন কি লক রাখবো না এখন কি লক এক নম্বরে যেটা থাকবে সবার উপরে যে ইমেলটা থাকবে ওটার ভিতরে লক ওটার ভিতরে আসবে আর ওইটার পাসওয়ার্ড যদি মনে থাকে তাহলে তো থাকলো আর যদি এরকম ওই জিমেল লেবেল লাগেছেন গা তাহলে অন্য কাজে লেগে মানে টেম্পোরারি খুলছিলেন শেষ পরে আপনি আবার দোকানদারের কাছে আনতে বুঝে গেছে তাহলে এটা হলো এফআরপি অ্যাকাউন্ট লক প্রত্যেকটা ব্র্যান্ডের একটা নিজস্ব অ্যাকাউন্ট আছে না সেটিং এ গেলাম আমরা ভাই না স্যামসাং এর অ্যাকাউন্ট আছে তারপর হলো এমআই অ্যাকাউন্ট যাতে ঢোকেন ভিভো অপো টেকনো ইনফিনিক্স যাতে ঢোকেন ঠিক আছে সবগুলোর ভিতরে অ্যাকাউন্ট আছে যে আপনি যদি ওদের অ্যাকাউন্টে লগইন করেন তাহলে কিছু বিশেষ ফিচার পাবেন এরকম হয় না যে স্যামসাং এর ভিতরে অ্যাকাউন্ট করলে গ্যালাক্সি স্টোর অ্যাক্সেস পাওয়া যায় গ্যালাক্সি স্টোরের ভিতরে কিছু স্কিম থাকে ফন্ট লেখা থাকে টেরাবেকা লেখাগুলো অ্যাড করা যায় এরকম সিস্টেম আছে না তাহলে ধরেন ওই যে স্যামসাং এর গ্যালাক্সি স্টোরটা আপনি ইউজ করতে যেতেছেন এজন্য কি করছেন স্যামসাং অ্যাকাউন্ট খুলছেন আর এটা নতুন অবস্থায় কিন্তু আমরা যত অপশন আছে সব খুঁজে বাই করি ফোনে নতুন কি আছে 2-4 দিন ইউজ করার পরে পড়ার ভালো লাগে না পরে কিন্তু আর আমরা ওই গ্যালাক্সি স্টোরে ঢুকিই না এরকম মানে আমার বিষয় যদি বলি যে একবার জীবনে ঢুকছিলাম গ্যালাক্সি স্টোরে একটা থিম আর একটা ফোন খালি টেরাবেক একটা ফোন আছে না বাঁকানো ফোন এটা একটু ভালো লাগছিল তখন সবাই দিয়ে লাগায় আমিও লাগাইছি তারপরে আমি আর এর ভিতরে ঢুকি নেই কোনো অ্যাকাউন্ট কিন্তু আছে বুঝা গেছে পরে ফ্যাক্টরি রিসেট মারতে গেছি মতো এখন তো ফ্যাক্টরি রিসেট মারতে পারি না সেটিং থেকে স্যার বলছিলাম যে আমাদের মোবাইলের ভিতরে যে আমাদের মোবাইলের ভিতরে যেটা হচ্ছে যে কোম্পানির অ্যাকাউন্ট থাকে ঠিক আছে ওই অ্যাকাউন্টটা হচ্ছে আমরা বিশেষ কোনো কারণে কিছু দরকার পড়ে একটা ওইটার কারণে হচ্ছে যে অ্যাকাউন্টটা খোলার পর আপনার এক সময় দেখা গেছে 1-1.5 বছর পর 2 বছর পর আমরা ফোনটা বিক্রি করে দিব তখন কি করি ইমেল অ্যাকাউন্ট সব রিমুভ করি তখন কিন্তু পাসওয়ার্ড চায় না এর থেকে ইমেল অ্যাকাউন্ট রিমুভ করছি পাসওয়ার্ড চায় না যখন ফ্যাক্টরি রিসেট মারতে যাবেন তখন আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চাইবো যে আপনার এই যে টেকনো চালাইছেন বা স্যামসাং চালাইছেন স্যামসাং অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেন তাহলে ফ্যাক্টরি রিসেট মারতে পারবেন আর এই সমস্যাটা পরে হলো যার ফোন সে নিজে পড়ে চলে পড়ে না সেটিং থেকে সে ফ্যাক্টরি রিসেট করতে পারতেছে না তখন সে আপনার কাছে যদি আসে আপনি গেলে ওনারে কি করবেন যেইভাবে হোক এবার পিসি দিয়ে করেন অথবা রিকভারি মোডে গিয়ে করেন যেইভাবে হোক এটা একটা ফ্যাক্টরি রিসেট মাইরা দিলেই অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে বিশেষ করে স্যামসাং এর ক্ষেত্রে স্যামসাং এর অ্যাকাউন্টটা দুর্বল মানে ওরা বাকি সব দিকে সিকিউরিটি হাই দিকা এই জায়গায় তেমন একটা সিকিউরিটি রাখে নাই বুঝা গেছে যে যদি আপনি রিকভারি মোড থেকে কোনোভাবে ফ্যাক্টরি রিসেট দিতে পারেন স্যামসাং এর ক্ষেত্রে তাহলে কি করব অ্যাকাউন্টের যে লকটা আছে না অ্যাকাউন্ট সহকারে রিমুভ হয়ে যাবে সমস্যা নেই
কিন্তু এমআই এর সময় এমআই বা অন্যগুলো আছে ধরেন আপনার পিক্সেলের, ওটা তো গুগলেরই, গুগল না, তাহলে এমআই মাঝে মাঝে অপ্পোর কিছু অ্যাকাউন্ট, এমআই সব না, কিছু মডেলের কিছু অ্যাকাউন্ট ওইগুলো আপনার কম্পিউটার দিয়ে রিমুভ হয় না, আর আপনি ফ্যাক্টরি সেট করলেও রিমুভ হবে না, ওইটা অনলাইন সার্ভিসে কিনতে হবে। যেরকম আমরা একটু আগে জিএসএম পিওর ঘুরে ঘুরে দেখেছিলাম না, অ্যাপেলের অনেক সার্ভিস, এমআই সার্ভিস, টেকনো ইনফিনিক্স এর বিভিন্ন সার্ভিস আছে, ওই সার্ভিসের ভিতরে এটাও একটা সার্ভিস যে এমআই অ্যাকাউন্ট আমি রিমুভ করতে পারতেছি না, ওই রিমুভ করতে পারবেন ওদের কাছ থেকে এইভাবে টাকা দিয়া সার্ভিসটা কিনবেন, আপনার কাছে আইএমইআই বা ফোনটার সিরিয়াল নাম্বার চাইবো, যদি বক্স থাকে তাহলে বক্স না থাকলে সিরিয়াল নাম্বার যেমন যেমন আগে বাইর করেন, বাইর কইরা মানে ডিটেইলস আছে, যেরকম গতকালকে আমি আমার ফোন বন্ধ করে ফোনের মডেল খুঁজে বের করে দেখেছি না, এরকম সিস্টেম আছে, ঠিক আছে, আপনি পাইবেন। তাহলে ওই জিনিসটা আপনার কি করা লাগে, ওদেরকে দেওয়া লাগে, দিলে আর আপনার আইএমইআই অথবা সিরিয়াল নাম্বারের উপরে আনলক করে দেবে এই জিনিসটা, রিমুভ করে দেবে, ঠিক আছে। এটা অনলাইন সার্ভিস, এটা তার থেকে নতুন প্রয়োজন, যে আমি অর্ডার করছি বন্ধ হয়ে গেছে না, টাকা ঢুকেছি, তারপরে অর্ডার করছি 1 লাখ একটা অর্ডার করছি, জিনিস আয়া করছে, ওই জায়গায় আপনি 1 লাখ বের না, সিরিয়াল নাম্বার বা আইএমইআই নাম্বারটা দিবেন, কাজ হয়ে যাবে, ওটা অনলাইন। তাহলে আমরা আগে সবার আগে বলছিলাম যে কাজটা সিম্পল ভাবে শিখাবো, সিম্পল মানে শুরুতে আপনি কিছুই পারেন না, এর যদি সফটওয়্যারের 10-15-20 টাকা করে দেই মনে একটাও রাখতে পারবেন না, জি স্যার রাজিব না, সবার আগে আমরা ফোকাস করব এই দুটো, তা কিছু না, এটা আর হচ্ছে ফ্ল্যাশ, আর আমি স্ক্রিন লক আর এফআরপি লক এই দুটো রিমুভ করব, ঠিক আছে, পাশাপাশি ফ্ল্যাশ করা শিখবো। আমরা আমার বিশেষ করে এই নতুন অবস্থা এটাই না, যখন আপনি এই কাজটি পারবেন না তখন অটোমেটিক্যালি এটা বুঝে যাবেন, এখন আমি বুঝিয়ে দিতেছি বা একটা জিনিস বললাম আপনি চিনতে পারবেন, মানে আমি আজকে আপনাদের চেনে দেবো তখন এই কাজগুলো করতে পারবেন, আমি যদি কাজ নাও করেন, বুঝে গেছে। তাহলে ধরেন অ্যাকাউন্ট লক তো বুঝছেন, এবার আসে আমরা কেজি লক, কেজিটা শুধুমাত্র স্যামসাং এর ক্ষেত্রে কেজি, স্যামসাং এর ক্ষেত্রে কেজি কেন, এটা নক্স গার্ড, এটা ফুল মেনু হচ্ছে ওএক্স নক্স গার্ড একটা কোম্পানি আছে, ঠিক আছে, ওই কোম্পানি স্যামসাং এর সিকিউরিটিটা মেইনটেইন করে বা দেখাশোনা করে, তাহলে ওই নক্স গার্ড তাহলে কেন এই লকটা লাগায়, স্যামসাং সেট স্যামসাং অ্যাপেলও বাইরের দেশে ইএমআই তে দেয়, ঠিক আছে, বাংলাদেশে করে কিন্তু ইএমআই তে দেয় না, দেয় স্যার, বাংলাদেশি পাসপোর্ট দিয়ে আবার কার্ড দিয়ে আনতে গেলে দেখবেন ঝামেলা করব না, কেন হইব না, যখন হচ্ছে যে আপনার প্রথম ইএমআই সার্ভিসটা চালু করা হয়েছিল, বিশেষ করে অ্যাপেলের ক্ষেত্রে ইএমআই সার্ভিসটা যখন চালু করা হয়েছিল তখন বাংলাদেশি পাসপোর্টধারীরা অনেকে হচ্ছে যে যাদের ক্রেডিট কার্ড কোনোভাবে ম্যানেজ করছে বা আছে যা কিছুই হোক, তো এই কার্ডের মাধ্যমে অ্যাপেল ফোন কিনছিল, ঠিক আছে, কেনার পর একটা প্রত্যেকটা ব্র্যান্ডে তো একটা বছর শেষে জরিপ করে না, আমার কত লাভ হইলো কত লস হইলো, কোন খাতে বেশি লস হইলো কোন জায়গায় বেশি লাভ হইলো, এগুলা বাৎসরিক যে হিসাবটা আছে হিসাবে নিয়ে দেখে যে আপনার ইন্ডিয়া পাকিস্তান নেপাল বাংলাদেশ এই সেট দিয়ে যেটা আছে মোটামুটি এগুলোর ভিতরে সবচেয়ে বেশি পাকিস্তান বাংলাদেশ নেপাল এই দেশগুলোতে আইফোনটা বেশি মারছে, তার লিস্টে আবার টপে বাংলাদেশ, আমরা ইএমআই তে আনার পরে ওই ইএমআই আর পরিশোধ করে নাই, ঠিক আছে, মানে একটা বেড়ায় একটা ফোন যার মনে করেন হাজার কোটি ডলার নিয়ে ব্যবসা, ওই কিন্তু আপনার ওই কিছু ডলারের ফোন যাতে একটা নিছেন আপনারা মামলা দিয়ে এই জায়গায় যে কোর্ট কাছারি দৌড়দৌড়ি করবো টাকার লেগে এই সময় নাই, তাহলে এইটা করার থেকে ওনারা কি করে দিছে বাংলাদেশ আমি ফোনে দেবো না ইএমআই, এই সিস্টেমটা তো স্যার এই যে আমাকে যে বের করছে বাংলাদেশ চাকরি চুরি শিখে এই কিস্তিতে ফোন দিছে, কিন্তু স্যার আমরা কিস্তির লোক ভিডিও মনে করেন ফোন চালাইতে পারি, ঠিক আছে না, 4 দিন পরে বন্ধ করে দিবে কিস্তির সিস্টেম যাও। আচ্ছা তাহলে এবার আমরা আসতেছি যে এই কথাটা, তাহলে ওই দেশে কি করছে বাঙালি কাহিনী শেষ, তাহলে এরকমই ধরেন আপনার এত মনে হয় ধরেন গোয়া সালিবের তো নাই, মনে হয় ধরেন আপনার মালয়েশিয়া আবার গেছে অন্য কোনো অন্য দেশে যাবো, মালয়েশিয়া যাবো না অন্য দেশ না, তাহলে ওই দেশে যাওয়ার পরে উনি ইএমআই তে ধরেন ইএমআই তে স্যামসাং এর ভালো মানের একটা ফোন কিনছে 2.5 লাখ, কেনার পর ওরা ফার্স্ট ইনস্টলমেন্ট কিছু দিছে বা কিছু দেয়ও নেই, ধরেন পাইছে কোনোভাবে একটা ইএমআই তে নিছে, নেওয়ার পর দিয়ে দাওয়াত দিছে যে ভাই আহেন আচ্ছা সবাই আইতাছে আপনার দাওয়াতটা খেয়ে দাওয়াতে উনি আবার করছে কি আয়শা ওই ফোনটাই উনি অলরেডি 2-3 মাস চালাইছে,
চুরিতে আইছে মুন্না ভাই আসার পরে আলিফ ভাইয়ের বিয়ার সাথে ঘুমায়া খায়া ওই ফোনটা গিফট হিসেবে দিয়ে গেছে। আলিফ ভাই তো মনে করেন ফোনটা সুন্দর মতো নামায়াটা ইউজ করতেছে, করতে করতে হঠাৎ মনে করেন এটার ভিতরে বিয়ার ছবি ভিডিও টিডিও সব আছে, কিন্তু আছে না দামি ফোন পাইছে, বন্ধু দিছে, ইউজ করতেছে। আর হঠাৎ করে দেখা গেল কি 3 মাস পরে বা ইউজ করে 2 মাস পরে এটা লক আছে একটা ইংলিশ একটা লক, বাংলাদেশে তো বাংলায় দিয়া সুন্দর করে আপনি যে যোগাযোগ করুন প্রাইম মিনিস্টার এটা সেটা দেয় না কিস্তি দেয়, তাহলে ওই জায়গায় আপনি ইংলিশে এইভাবে দিব যে আপনার ইএমআই সময়মতো পরিশোধ করেন নাই, ইএমআই পরিশোধ করেন, নক্স গার্ডে ঢুকেন, ঠিক আছে, আমাদের নক্স গার্ডে বা আমাদের এই ওয়েবসাইটে ঢুকে পেমেন্ট করেন, অটোমেটিক্যালি এটা আনলক হয়ে যাবে। তো মনে করেন আলিফ ভাই বাড়াইছে আমার কাছে যে স্যার বা ভাই দোকানে এসে ব্যাংকে কি হয়েছে, আর আমি ঢুকে দেখলাম এটা কিস্তি লক হয়েছে বাইরের দেশেরটা, কিস্তি লকই কিন্তু নক্সকার যে লকটা ইএমআই এটা কিস্তি কিন্তু এটা কিস্তি লক স্যার, ঠিক আছে। বিদেশে যেভাবে দেয় তাহলে ধরুন ইএমআই তে কেজি নক্স গার্ড এই গার্ড থেকে যে লকটা আইছে এটা কিন্তু কিস্তি লকে পড়ছে, তার আমি আর সোজা বাংলা কয়ে দিলাম এই ফোন তো কিস্তি থেকে না, আর আপনি কিস্তি পরিশোধ করেন আর ফোন চালান। এমন উনি দেখলো কি যে এটা ওনার ফার্স্ট ইনস্টলমেন্ট বা ধরেন যতটুকু বাড়ছে ভাই যেটা দেখা গেল যে যদি কিস্তি পরিশোধ করতে যায় তাহলে এবারে 2 লাখের কাছাকাছি প্রতি মাসে মাসে পরিশোধ করা লাগবে, তারপর তো কার্ড দিয়ে ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে পরিশোধ করা লাগবে, ঠিক আছে। আর এখন যদি উনি আবার এটা কিস্তি কাটতে যায় তাহলে ওনার প্রায় আপনার 40,000 এর মতো লাগবে। স্যামসাং এর ক্ষেত্রে ফ্ল্যাগশিপ লেভেলের যে ফোনগুলো এগুলো আপনি 18,000 টাকার নিচে কোনো ইএমআই নক্স গার্ড বা কিস্তি এগুলো কাটতে পারবেন না, ঠিক আছে। তাহলে ওনারা এখন আমি কইলাম যে এই জায়গায় আপনি 40,000 লাগবে বা 35,000 বা 34,000 দিলে এই লকটা কাটা যাবে অনলাইনের মাধ্যমে, তাও আবার অপেক্ষা করতে হবে সার্ভার চালু হওয়া পর্যন্ত, ঠিক আছে। তখন মনে করেন আলিফ ভাই এখন মনে করেন যে কিরে ক্রেডিট কার্ডও থাকা লাগবে স্যার, ক্রেডিট কার্ড না থাকলে তো এরকম হয়েছে যে 40,000 টাকা দিয়ে আমি আরো 2টা সেট কিনা লাগলে চালামো, তাও এটা সাড়ে দিব না, বুঝা গেছে। যদি সাড়েতে সামর্থ্য আছে সারা অনেক যদি ওরা 40,000 টাকা তো সাড়ে দিতে ভাই কি করবো, আচ্ছা যাক তাহলে স্যার এটা হলো কিস্তি লক বাইরের দেশের ছেলে আমরা অনলাইনের মাধ্যমে কাজ করি, আর অনলাইন দিয়ে হচ্ছে যে জিএসএম পিওর অ্যাপার টেক আমি আরো কিছু ওয়েবসাইট দিব, লাস্টে দিয়ে আরো কিছু লিংক দিয়ে দিব, আরো কিছু মানুষের নাম্বার দিয়ে দিব যাদের সাথে কন্টাক্ট করলে আপনারা এইসব সার্ভিস নিতে পারবেন, ঠিক আছে। একটা কথা বলি, ওই কিস্তির লকটা কাটতে ঠিক আছে আমাদের কত খরচ হবে? আমাদের ধরেন আপনার নরমালি আমার যদি খরচ হয় 22,000 টাকা, আমি এটা 2-3,000 টাকা বা 4,000 টাকাই লাভ করলাম, আমার খরচ হবে যেটা ধরেন আমি 34,000 কইছি ওটা কমসে কম 31,000 টাকা খরচ হবে, মানে ইনভেস্টমেন্ট 31,000 খরচ হবে, মানে বাইরে দেশ নিয়ে নেবে। আপনি যখন এটা দিবেন তখনই তো এই যে আমি যে এত ডলার এই যে দিতেছে, ডিসকাউন্টটা কিনছি আমি সরাসরি ডিসকাউন্ট কোম্পানি থেকে কিনলাম না, আচ্ছা আমি রিসেলার বাংলাদেশি রিসেলার থেকে কিনছি তো লয় আর লাভ রাখবো না, একবার কাটার পর দ্বিতীয়বার আর হইব না না ওটা পারমানেন্ট হবে না, ঠিক আছে। তাহলে আমি এটা বুঝাইলাম কিস্তি লক কেজি লক, কেজি লক এমডিএম পেছেন এমডিএম জি এটা হলো বাংলাদেশি কিস্তি লক, কেজি লক মানে বাইরের স্যামসাং এর ক্ষেত্রে বিশেষ করে স্যামসাং এর ক্ষেত্রে এটা হচ্ছে কি কিস্তি লক কেজি লকটা, আর এমডিএম হলো বাংলাদেশের টেকনিক্স যে লকটা করে না এটা এমডিএম বলে। যদি কেউ আপনার পোস্টে কয় যে এমডিএম লক আমি খুলতে পারি তাহলে মনে করুন নয় কিস্তি লক খুলতে পারে, কিস্তি লক নরমালি বাংলাদেশের কোনো মানুষ খুলতে পারে না, নরমালি কি লেগে খুলতে পারে আমি না করতেছি কারণ এটা ভিতরের লোক ছাড়া কেউ খুলতে পারবো না, বাংলাদেশে যে কইবো যে আমি খুলতে পারি ওই হলো রিসেলার, বুঝে গেছে। যে বলবো যে আমি কিস্তি খুলতে পারি আমিও বলি আমিও কিস্তি খুলতে পারি, আপনি আইনা দেন আমাদের 40,000 45,000 দেশে কিনে আইনা দেন বা ওই সাইডে আপনি 4,000 5,000 দিয়েও যদি নেন আমার কাছে আইনা আমরা 6,000 টাকা দেন আমি খুলে দিই, বুঝে গেছে। আমি 6,000 বিল করছি না এটা আমার থাকবো 500 আমি দিয়ে দেবো আমার উস্তাদকে 5,500 হে আবার দিবে আরেকজন রে, লাস্ট পর্যায়ে যে কাজটা করবো না তারে কেউ চিনে না, সে তার পরিচয় দিব না, সে পিসিতে খালি ফোনে অনলাইনে হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে ধরে
ঠিক আছে? তাহলে হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়েও যদি আপনি মামলাও করেন দেখবেন ওই বারের হোয়াটসঅ্যাপ না অন্য কারো বুঝে গেছে? তাহলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবো বা মেসেঞ্জারে, বিশেষ করে এটা মেসেঞ্জার হয়, মেসেঞ্জারে কন্ট্যাক্ট করার পর আমার পিসিতে সে অ্যাক্সেস নিয়ে নেব। আমার পিসিতে আপনার এনিডেক্স হোক বা আপনার হোক অ্যাক্সেস নিয়ে আমার পিসিতে সে প্রিমিয়াম বা পেইড ভিপিএন গুলো চালু করবো দুই তিনটা, একটা না দুইটা তিনটা চালু করে। তাহলে তো স্যার ফাটাই দিয়ে গেল স্যার আপনার বলেন না ওনেন দিলে যদি আপনার পিসিতে যদি সেই অ্যাক্সেস নাই তাহলে তো আপনার ম্যাক আছে আপনার আইপি তে মনে করেন যদি ঝামেলায় পড়েন তাহলে তো স্যার আমি করব আমি ঝামেলা করব না, ঝামেলা হয় করবো দেখো নিজে হাইট আছে, ঝামেলা আমি জীবনও করব না। আমি এই জায়গায় দিছিলাম না, এই জায়গায় ঝামেলা করবো হয় কাস্টমার নাহলে যে কাজ করছে হে। এটা যদি স্যার পুলিশ মামলা যায় তখন তো আমার পিসি দিয়ে যদি সে করে তাহলে আমার পিসিটা আইপি ধরবে না। না না আমার পিসির এইখানে ওইখানে আমার পিসির হিস্টরি দুই জায়গায় কোনো ই নেই, মানে ও রেকর্ডে নাই। হ্যাঁ রেকর্ড হলো ও কোন জায়গা থেকে কাজ করতেছে এটা যেন না ধরতে পারে, কাজ করার পরে ধরতে পারবো না যে কি কাজ ইনিশিয়েট করছে। দিয়ে তো বিদেশ বৈশাখ কাজ করতে পারে আমার পিসিতে, এটা তো কোনো সমস্যা না না ওইটা হলো যে আপনার কাজ করার পর ওরা জানি কেউ ট্র্যাক না করতে পারে, ওটা ওর সিকিউরিটি, আমার কোনো সমস্যা নেই, আমার ধরলেও সমস্যা নেই, ঠিক আছে? কারণ এই যে কাজটা কে করছে এটার কোনো প্রমাণ নেই। এখন ধরেন আমার ফোন যে ধরেন আমি কিনছি একটা কিস্তিতে কিনা ওর কাছে বিক্রি করছি, এবার আমি বিপদে আছি 40,000 টাকা সেট আপনি 20,000 দেন, তখন আবার 20 পারুন না 15,000 হলে দিয়ে দেন, তাহলে বললাম ঠিক আছে নেন। এখন এরকম কিছু লোক এই কাজটা করে যাকে মনে করেন গ্রামে ভিড়ামাটিও নাই, যা করে পুলিশে ধরে নিয়ে যদি জেলে বইরে রাখে তাহলে পুলিশের আরো লস হইব। তো এই লোকজন গুলাই মনে করেন আপনার কাপড় টাপড় মারুক, কাগজপত্র নেওক বা অন্য কোনো সাক্ষী বানাই হোক, যেমন হোক এই কিস্তিতে ফোন গুলা নেয় নিয়ে ওরা এই করে কি ডাউন পেমেন্ট ধরেন দিল 5,000 6,000 8,000 একটা দিল, কত হাজার এখন 30,000 টাকার ফোন নিতে হইলে 12,000 আগে তো আরো কম ছিল, হুম আগে আরো কম আমার ছিল। কোম্পানির 3,000 এখন বাড়ছে, এখন বাড়াইছে দিলে এটা। আমাদের ফোনের জন্য আচ্ছা দেখ আগে 8,000 টাকা, আমি 8,000 টাকায় একজনে আমার সামনে নিচে দেখছিলাম, ওটার দাম ছিল হয়তো 36,000 টাকা, 36,000 12,000 টাকা ওটা তখন 8,000 ছিল। তাহলে ধরেন একটা ডাউন পেমেন্ট দিয়ে এটা কিনছে না, এর ডাউন পেমেন্ট বাড়াইছে আপনাকে কাহিনী লিখা। আচ্ছা দেখ ডাউন পেমেন্ট দেওয়ার পরে কিনছে, কেনার পর ধরেন 40,000 টাকার সেটি 12,000 টাকা দিয়ে কিনছে, কেনার পর আনুনে বিক্রি করবে, তুমি ইনটেক 1 সপ্তাহ 10 দিন 15 দিন চালাইছে বিক্রি করবো। এখন যে যার ওই সেটটা পছন্দ ওরা কিন্তু 40,000 টাকা রেডি করছে যে মার্কেটের থেকে কিনবো পারলে এই সেট একটা পাইলে, ওর কাছে আছে 30,000, আর হইলো 7 আছে কিন্তু নাই, বুঝে গেছে? তাহলে হয়তো ওনারা যদি এরকম অফার করে যে ভাই এই সেটটা আমার 20,000 দেন আমি জায়গা, আচ্ছা আরো বেশি হয়তো ভাই 40 দিয়ে গেছে 30 দেন, তার দাম করতে করতে দরদাম এবার 22 23 24 এর ভিতরে সেল করা ওই হান দিয়া শেষ। আর মাঝখান দিয়া যে কিনছে ফোনটা এই কিস্তি লক খাইলো না, তাহলে ওই আমি যদি লক হয়ে যায় ওই তখন আবার ওই যে আমার 6,000 টাকা দাম লক করা লাগবে, বুঝে গেছে? এটা হলো এখন সিস্টেমটা আছে। তাহলে তাইলে টোটাল সর্বোচ্চ খরচ হয়েছে ওই 15,000 দিয়ে কিনছে আর 6,000 আপনাকে দিছে নাকি? এই না যে হইলো আপনার কিনছে হয়তো 15 নয় 23 24 22 দিয়ে কিনবো না, তাহলে আমার হিসাবে আমি কই ধরেন একটা কিস্তি লগে একটা সেট আপনি পেয়েছেন, স্যার ডাউন পেমেন্টের যে বিষয়টা, হ্যাঁ ফ্যাক্টরি রিসেট করবেন ফ্যাক্টরি রিসেট আপনার হাতে গেলেই বুঝবেন, আমার আর বোঝা লাগবো না। এখন ধরেন আপনার কিস্তি লগে একটা সিডি পেয়েছেন, এ জিত মনে করেন আপনার কিস্তি শুনেবো না লগে শুনেবো না, অনেকে ঠিকা বিচ্ছে জায়গা বাইরে কিনেন কিনবেন নি কিস্তি লগ বর্তমানে আপনার ধরেন যদি 30,000 টাকা হয় 3-4,000 টাকা বেশি দিয়ে কেনা উচিত দেবো না, বুঝা গেছে? কারণ ধরেন আপনার 4,000 টাকা কিনলে আরো যদি 5,000 খরচ হয় কত হইলো 9,000, এগুলো ভাই কিনবেন। আচ্ছা স্যার এর মধ্যে একটা কথা আছে, একটু কথা জিজ্ঞাসা করি। যেমন ফোন কিনছে 40,000 টাকা, ডাউন পেমেন্ট দিচ্ছে 10,000 টাকা বা 15,000 টাকা, আর তারপর ও এক কিস্তিও দেয় না, কিন্তু ওই ফোন বিক্রি গেছে গিয়া, সেই ক্ষেত্রে আমার কত যাইতে পারে এখানে? কয়টা বাজে? এটা কিন্তু স্যার বোঝেন না, এটা আমি কাস্টমার কাছ থেকে নিলাম, হ্যাঁ যে এটা খুলে দিতে পারবো, টাকা লাগবে কত 6,000, কিন্তু আমার খরচ হয়ে গেল দেখা যায় 15,000। না আমার 15 টাকা নয়, ওই যে ও তো 15,000 টাকা সেট নেওয়ার পরে কিস্তিও দেয় না। আমি তো কিস্তি ভাঙাইতেছি এই জায়গায়, ওই যে স্যার ওই যে লক কিডিএম ওইটাই তো লক, ওই কিস্তিতে যখন না কিস্তি পরিশোধ পরিশোধ করবে করুন না তো। তখন তো সে আজকে রূপে ব্লক করে আর দিবে। ঘটনাটা এরকম আমি বলি, ধরেন আপনি কিস্তিতে খুলছেন বা কিনছেন, কেনার পর আলিফের কাছে বিক্রি করে চলে গেছেন, আর কিস্তির এই ফোনটা নিয়ে মারা রাখেছে গেল আলিফ ভাই আলিফ ভাই মারা গেছে না, ধরেন আলিফ ভাই আপনার 14,000 ডাউন পেমেন্ট দিয়ে কেনা,
উনি হলো 20,000 টাকা নিছে, আপনি 6,000 লাভে আছেন। জি। আর ওনার 20,000 অলরেডি পড়ছে না, জি। আর উনি আমার কাছে যদি খুলতে আসে আমি আরো 6,000 টাকা বিল করবো, তাহলে ওনার আর কত বললো? 26,000 26,000 বলবো, মারা পুরো রাখা। উনি জিততে বলে আমি এটা কিস্তি আলা সেট, যদি আবার কিস্তি কাটি মারি, যদি আবার আমার কিছু হয় আমি ধরবি না ভাই, কত হইলে আপনার রাখবেন? তখন আমি এর কাছ থেকে বললাম ঠিক আছে আপনি এটা 4,000 হইলে দেওয়া যাবে, কারণ হে মারা গেল 5,000 16,000 হ্যালো না, কারণ 4,000 টাকা কিনছি না, আমি 6,000 টাকা দিয়া এটা কাটো, কাইটা আমি চালাবো। যদি কেউ কিনতে চায় তাহলে আমি বাবা আমি আপনার দামের কথা বলেন না স্যার, না। আর সর্বোচ্চ কি এটার কিস্তির লক 6,000 টাকাই খরচ হবে? ধরেন এখন পর্যন্ত আপনার সর্বোচ্চ 6,000ই ধরেন না। 6,000 স্যার, সেটাই আমি আমার কথা বলেন না স্যার, আমি বলছি যে এক কিস্তি সে দিছে, দিয়ে ফোন তো আমার কাছে নিয়ে এসে, কোন কিস্তি মিস্তি দেওয়ার কিছু দিয়ে উন্নত আমরা। সেটাই তো আমার কাছে নিয়ে এসে ভাই এটা বিক্রি করুন, আমি 3,000 টাকা দিয়ে কিনে রাখছি বা 60,000 টাকা কিনে রাখছি, কিনে রেখে আমি যদি 6,000 এই কাজ হয় তাহলে তো ঠিক আছে। আমি যদি দেখা যায় 40,000 টাকা 14,000 টাকা দিছে, আর আমার ওই ওইটা কেনার আগে একটা মেসেজ দেওয়া লইবেন, কারণ আমার কাছে মেসেজ দিলেন যে স্যার এটা কি সাপোর্ট আছে এমনি, তখন আমি আপনার জানার মাস তখন আছে বলে আমি প্রাইস বলে দেবো। তাহলে ওরা বসার করার একটা প্রাইসটা আপনি জানতেছেন না, সুবিধা যার চুরির দাম না না, এটা হচ্ছে স্যার এই কিছুদিন আগে কিন্তু স্যার সিপিইউটা যদি চেঞ্জ করে দেওয়া হয় এবং সিপিইউতে সফটওয়্যার যদি ঢুকে দেওয়া হয় ঝামেলা যায় না। কি ঝামেলা? এই যে যেটা নিয়ে আলাপ করতেছেন এটা সিপিইউ না হইব না, এটা কিস্তি লকটা লাগছে এমএমসি তে। ইএমএমসি তো ওটা চেঞ্জ করে ওটার ভিতরে আর যদি আপনি ডাবল আনতে চান কি আপনার 8,000 করে যাবে। আর আমরা নতুন ফোনের কি জন্য ইমেমসিটা তাহলে আপনি এমএমসি কেন খুলতে যাবেন? এমএমসি খুলতে গেল তারপর এটা ঘুমেও যেতে পারে, বড় খুলে যেতে পারে, ওই ঠিক স্যার আছে না? ওই দোকানে যে বসি না একটা ফোন আসছিল, আমি মেবি আপনার কবির স্যার দুইজন আগে আপনি বলছিলেন যে আগে জিজ্ঞান যে কিস্তির লক লাগছে নাকি এমনি লক ভুলে গেছে বলছিলেন না স্যার? হ্যাঁ হতে পারে। হ্যাঁ, পরে বলছে যে যদি এমনি লক হয় তাহলে 100-200 টাকা দিয়ে হচ্ছে লক সারান দিবে, কিন্তু যদি কিস্তির লক খায় তাইলে ঝামেলা আছে। আপনি বুঝলেন না যে কিস্তির লক হয়, পরে কবির স্যার বলছে যে কিস্তির লকও সারানোর ব্যবস্থা আছে। আছে, কিন্তু ওর বাজারে না থাকলে ব্যবস্থা কেমন? ব্যবস্থা কিভাবে হবে স্যার? ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এই জায়গায় এলাম, তাহলে কিস্তির বিষয়টা মানে দিলাম। জি স্যার। পাইলে কাজ যদি রাখেন তাহলে 7,000 টাকা বিল করবেন, মোটামুটি আপনার কিছু থাকবো, ঠিক আছে? এটা আমি কুইলা টুইলা দিব, আপনি 7,000 টাকা করলে এটা কারণ এটা খরচ আছে অনেক। যেটা ওই যে বলেন কেজি লক, হ্যাঁ বাইরের দেশে যেটা এটা কি স্যার ফোন অনুযায়ী লকটা কাটা হয়? ওটা অনলাইনে দাম হয়, কিস্তিটা লেখাই রয়েছে, আপনি বললেই বুঝবেন এটা। আর যদি না পারেন, আরেকটা মোবাইল নিয়ে মানে ট্রান্সলেশন করে দিলে না বাংলাদেশ এটা বাংলাই লেখা থাকে। আর স্যামসাং এরটা যদি দেন স্ক্রিনে বাইক রয়েছে অনেক লেখা, তাহলে কিছু দেখা লাগবে না, এটা কিস্তি লগ হইব। আচ্ছা এবার কান্ট্রি লক। কান্ট্রি লক, এই লকটা হচ্ছে কোম্পানি কেন করে দেয়? কোম্পানি এই কারণে করে যে আপনার আর এটা বিল্ডিং লক হইছে। কারণ লক হয়ে গেছে। লক বা ক্যারিয়ার লক। জি স্যার, শান্তি লোক এদিকে আসেন, ওই এটা বাদ দেন, আমি এটা বুঝিয়ে দিই, তারপরে স্যামসাং লাগলে গান করো। আর আমি ক্লাস তো দিদি আছে সিরিয়াল বাই সিরিয়াল এক একটা। বাকি দিনে যেটি পিছে আসছিল ওটা আগে পেয়ে গেছেন। জি স্যার। বুঝা গেছে, আমাদের সিলেবাসে যেটি পিছে আসছিল ওটা আগে পেয়ে গেছেন। আর আগেরটা আবার কালকে যাবো, ঠিক আছে? স্যার এই যে লকটা কিভাবে কাটবো এটা প্র্যাকটিক্যাল দেখে আমরা বললো এটা স্যামসাং কিভাবে কাটবো একটি লক আর সেটা প্র্যাকটিক্যাল দেখতে হবে। প্লাস লক কার্ডের সব প্র্যাকটিক্যাল হয়ে যাবে। ঠিক আছে? প্র্যাকটিক্যালি আপনাকে ফোন টোন রেডি আছেন না, একটা দেখা দেবো নগদ। ঠিক আছে? আপনি বলে দিয়ে গেলাম, কারণ আমি একটা 2 পিস কাটলাম, আর বাকিটা আপনারা যার যার যে ফোন নিজের ট্রাই মারলেন, ঠিক আছে? নিজের দিও। আজের কথা বলতে বলছিলেন, তাইলে আমাদের ক্যারিয়ার লক বা কান্ট্রি লক জিনিসটা কি? জিনিসটা হলো এক দেশের সিম অন্য দেশ সিম না, এক দেশের ফোন। তাহলে আমাদের বাংলাদেশের জন্য স্যামসাং ফোন তৈরি করছে। আমি স্যামসাং এর নিয়ত হইলো যে বাংলাদেশে আমি 10,000 টাকার ভিতরে যেটা দিছি, আমি শ্রীলঙ্কা ওটা 10,000 টাকা দিব না, ওটা 12,000 টাকা দিব, যদি শ্রীলঙ্কার লোকের এই ফোনটার প্রতি চাহিদা থাকে। বুঝা গেছে? কি বলছি যে কোম্পানির এটা হলো একটা ধরেন একটা বিজনেস পলিসি, ঠিক আছে? যে আমার এইখানে আমি 10,000 টাকায় যে ফিচার গুলো দিছি আর এই মডেলটা যদি এই জায়গায় ভাইরাল হয়
এটা যদি আমার চাহিদা শ্রীলঙ্কা থাকে শ্রীলঙ্কার আমি 12,000 টাকা দিব। এখন এইভাবে ধরেন মালয়েশিয়াতে একটা উদাহরণ দেই, স্যামসাং J2 একটা ফোন, J2 2015 সালে মালয়েশিয়া ধরেন এই ফোনটা যখন লঞ্চ করছে তখন হলো আপনার 4G দিয়ে লঞ্চ করছে, দাম ধরেন বাংলাদেশি টাকায় 10 থেকে 12,000 টাকার ভিতরে ছিল, ঠিক আছে। আর বাংলাদেশও J2 লঞ্চ করছে ওই তখনই, বাংলাদেশে হইলো 4G নাই 3G দিয়ে লঞ্চ করছে, সেম ওই 12,000 টাকাই প্রাইস পাইছে, 12,000 টাকা প্লেস করে কি বুঝলেন? তাহলে বাংলাদেশে দিক দিয়ে ওরা কি ওই ফোনটা দেখছে যে চলতেছে, ফোনটার চাহিদা আছে, ওরা কি করলো 4G মডেমটা রিমুভ করলো, ওই 4G মডেমটা যে রাইখা দিছে এই জায়গায় কি একটু প্রফিট পারে নাই? তাহলে এই জন্য আমি বলতেছি যে কোম্পানি এরকম করে যে আমার দেশে আমি এটা এই দেশে ট্রায়াল চালাইতেছি, যদি এই দেশে এটা সাকসেস হয় অন্য দেশ যদি এটা চায় তাহলে ওই দেশে আমি তখন বিজনেসটা একটু বাড়ায় করব। তাহলে ধরুন মালয়েশিয়া সেম প্রাইসের একটা জিনিস 4G দিয়ে লঞ্চ করছে, আমার দেশে 3G দিয়ে লঞ্চ হয়েছে, কেন ভাই? ওই ফোনটা এই জায়গায় কেন করলো না? 4G চলে না। সেম যে J2 মানে J2 2015 মডেল 15 মডেল, আমার কাছে এমন ওই ফোন আমি সাজিয়ে রেখে দিছি, বাংলাদেশেরটা কিনছে আমার বন্ধু। আর আমি কিছু ফিউচার দেখছি স্যার, ওদের ফোনগুলো হচ্ছে ওরা যেভাবে মেকিং করে বাংলাদেশের মেকিং সমান না স্যার। আমি কি বললাম তাহলে এরকম হচ্ছে এটা একটা বিজনেস পলিসি যে আমার বাংলাদেশে আমি কি করলাম একটা মডেল লঞ্চ করলাম, ওইটা দেখলাম যে চাহিদা আছে কিনা, চাহিদা যদি থাকে শ্রীলঙ্কার ওই জায়গায় আমি সেম মডেলের এই ফোনে আরো 2,000 টাকা লাভ করে ওই জায়গায় লঞ্চ করব। এবার যে কোনো হয় ফিচার কমায় দিব, ওরা যদি কয় যে বাংলাদেশে 12,000 ওই দেশের হিসাবে আমার দেশে 12,000 হইতে হবে, ডলারের ভ্যালুতে ধরেন ওরা হিসাব করতেছে যে বাংলাদেশে $100 আমার দেশে $100 হতে হবে, আমার দেশে গেল $110 বানাইবেন, তখন কোম্পানি করে কি কিছু কমায় দেয়, ডিজাইন এক সব এক কিন্তু ভিতরে মাল একটা না, তাহলে কি এটা লাভ 19-20 করতেছে না, এই দেশে একটা কত ওই দেশে আরেকটা, তাহলে এই অনুযায়ী কোম্পানিগুলো করে কি যে বাংলাদেশের জন্য যেহেতু বানাইছি, বাংলাদেশের টাওয়ার কয়টা, বাংলালিংক, এয়ারটেল, রবি এয়ারটেল একই আমি আলাদা বললাম ধরেন, বাংলালিংক, গ্রামীণ, রবি এয়ারটেল, টেলিটক কয়টা, 5টা পেলাম না, তাহলে 5টার সাপোর্ট রেখে দিয়েছি এর ভিতরে, এই 5টা আপনার সিম কোম্পানির সিম যদি আপনি এই ফোনের ভিতরে ঢোকান তাহলে স্টার্টিং এ নেটওয়ার্ক পাইবো, অন্য কোন দেশে যদি সিম ঢোকান তাহলে স্টার্টিং এ নেটওয়ার্কটা পাইবো না, তাহলে লকটা কিভাবে কাটবো? বাংলাদেশে সিম ঢোকাইছেন না, ঢোকানোর পর লোকাল নম্বরে হোয়াটসঅ্যাপ এমন না, সিমের ভিতরে অন্য সিমে কল দিতে হবে, কল দিয়া আপনি 7 থেকে 10 মিনিটের মতো যদি কথা বলেন তাহলে এই কান্ট্রি লক আর থাকবো না, এখানে আজীবনের জন্য রিমুভ হয়ে যাবে। এবার আপনার যেই দেশের সিম মনে চায় আপনি ওই দেশের সিম চালু করেন ফোনের ভিতর, বুঝা গেছে? তাহলে সর্বপ্রথম কি করে দিয়েছে কোম্পানি যে বাংলাদেশের লিগা বানাইছি, বাংলাদেশের 5টা টাওয়ার আমি চিনি, 5টা টাওয়ারের ফ্রিকোয়েন্সি এর ভিতরে অ্যাড করে দিলাম, যাতে এই 5টা টাওয়ার ছাড়া অন্য কোনো টাওয়ারের সাথে যেন এই ফোনটা কানেক্ট না হয়, এটাই হলো কান্ট্রি লক, বুঝা গেছে? যে এক দেশের ফোন অন্য দেশে ব্যবহার করা যায় না এই লকটা থাকলে, তাহলে এই লকটা ছুটার জন্য কি করতে হইব, যে দেশে যে ফোনটা কিনছে না ওই দেশের লোকাল সিম দিয়া ওই দেশের সিম দিয়া কথা বলেন, টাওয়ারের সাথে 7 থেকে 10 মিনিট কানেক্টিভিটি রাখেন, শেষ, ওই ফোন আর জীবনে লগ আসবে না, এবার যে কোনো দেশে ব্যবহার করতে পারবেন। এখন এই 7 থেকে 10 মিনিট কানেক্টিভিটি কিভাবে হইতে পারে? আপনার যদি 1 মিনিট 30 সেকেন্ড 10 সেকেন্ড 20 সেকেন্ড 3 মিনিট এরকম কথা বললে যদি কাইটা দেন, টোটালে যদি 10 মিনিট হয় তাহলে লক থাকবো না, বুঝা গেছে? তাহলে আমরা কি পেলাম যে কান্ট্রি লক ছুড়াইতে পারি এক হলো সিমের মাধ্যমে, সিম হলো যে দেশের সিম, ধর যে দেশকে আপনি মালয়েশিয়া থেকে কিনছেন ওই দেশে কথা বললে এটা সমস্যা নেই, ওই ফোন বাংলাদেশে চালাতে পারবেন, কিন্তু ইন্টারনেট পাঠায় দেন না শখে তাহলে যে বক্স বাড়ায় দিলে ওই ফুলটা নিবনে তখন এই মারাটা সারা হয়ে যায়, বুঝা গেছে? তাহলে এখন ধরেন মারা সারা হইছে, এখন আপনার কাছে আইছে, আপনি কেমনে আনলক করবেন? ধরেন মালয়েশিয়ার ফোনে আপনার কাছে আইছে, আপনি কেমনে, আপনি ওই মানুষের সিম যদি থাকে আপনার কপাল ভালো, আর মানুষের সিম যদি না থাকে দেখবেন যে আপনার ওই ব্র্যান্ডের ওই ব্র্যান্ডটা নেট তার চিনবেন না, চিনবেন? আর আপনার মোটামুটি 2-3টা সিম রাখা লাগে আমাদের দেশে ধরেন আপনার সৌদি, মালয়েশিয়া, তারপর যে যে দেশের থেকে আসে আমরা একটা আইডিয়া পাই না, তো কয়েকটা সিম রাখবেন আপনার, ধরেন সৌদির একটা সিম রাখলেন, এটা রিসেলার পাওয়া যায়, মালয়েশিয়ার একটা সিম রাখলেন, ঠিক আছে? এরকম সিম রাখলে আপনি বলবেন ওই সিমটারে ফোনের ভিতরে ঢুকে ম্যানুয়ালি নেটওয়ার্কটারে সিলেক্ট করবেন, ওই দেশে একটু সার্চ দিয়ে দেখবেন যে ওই দেশের ওই সিম কোম্পানির নেটওয়ার্কটা বাংলাদেশের কার লগে চুক্তি করা আছে রোমিং এ,
বলছি না রোমিং এর মাধ্যমে এক দেশের সিম অন্য দেশে ব্যবহার করা যায় এটা তো স্যার গুগলে সার্চ দিলে আমরা দেখাই দিবে নাকি? এটা গুগলে যদি আমি সার্চ দিই যে অবশ্যই তাহলে তো 100% দেখা দিব যে ধরেন আপনার কাতারের একটা সিম মানে কাতারের আর ইন্ডিয়া এই দুই দেশে কিন্তু ভোডাফোন একটা সিম কোম্পানি আছে আছে না? এখন ইন্ডিয়ান ভোডাফোন যদি আপনি বাংলাদেশে লাগান তাহলে চলবো না কিন্তু কাতারের ভোডাফোন যদি বাংলাদেশে লাগান তাহলে বাংলালিংক নেটওয়ার্ক সিলেটে এটা চলবো কাতারেরটা বুঝা গেল? মালয়েশিয়াতে আছে স্যার ডিজি, বাংলাদেশে এসে দুইটা কল করতে পারবেন এয়ারপোর্টে নাই। মানুষ শেয়ার করা আর তারপরে কোনটাই কোন দেশে বন্ধ হয়ে যাবে। আসলে না আচ্ছা ভাই এরকম roaming যেটা নাই যেটা আপনার সমস্যা লাগবে এরকম নাই মালয়েশিয়া ওই যে সিস্টেম করে আমি আসতে মালয়েশিয়া হচ্ছে যে আগে এখন পর্যন্ত যদি হচ্ছে অনেক হাই কান্ট্রি, কিন্তু এই বাংলাদেশে যেমন আগে 300 টাকার কার্ড বড় লিকুইডিটি মেয়াদ ছিল না, এখন ওরকম স্যার মাসে মাসে টাকা না ঢুকাইলে রেজিস্ট্রেশন করা সিম রেজিস্ট্রেশন করা সিম বন্ধ করে দেন বাংলাদেশে তো তাও 450 দিন পরে মনে বন্ধ করে না ওই জায়গায় এক মাস। কারণ আমার টাকা ঢোকাতে হইব 25 দিন পরব হিসাবে মানে 2-3 দিন আগে ঢোকানো আচ্ছা যাই তাহলে ধরেন স্যার যে দেশের কাতারের সম্পর্কে আমি জানি এটা ধারণা ভালো আছে আমি কাতারেরটা বলি ঠিক আছে কাতারের ভোডাফোন সিম এই দেশে রিসেলার পাইবেন আপনি রিসেলার পাইলে আপনি রিসেলারে দিয়ে টপ আপও করতে পারবেন টপ আপ কেন করব অ্যাকাউন্টটা চালু রাখার জন্য বুঝা গেছে যেন অ্যাকাউন্টটা বন্ধ না হয় টপ আপ করে যদি অ্যাকাউন্ট আমি চালু রাখতে পারি তাহলে এটা অ্যাকাউন্টের কদিন মেয়াদ থেকে আমরা কইতে না কারণ বাংলাদেশের কাহিনী তো দেখেন জিপিতে মাঝে মাঝে জিপিতে এরকম করছিল 20 টাকা 15 দিন মেয়াদ দিছিল তারপর আবার 40 টাকা না 50 টাকা যে আরেকটা মেয়াদ দিছিল এরকম 3 স্টেপের একটা মেয়াদ পাই করছিল না এমন এটা নাই এখন ওই 20 টাকা এক মাস পাইছি ওই দিনগুলো যে রিচার্জ করছিলাম গত বছরের কাহিনী তো মনে হয় 20 টাকা রিচার্জ করতে আমার 15 দিন মেয়াদ দিছিল অ্যাকাউন্ট ব্যালেন্সে জিপিতে তাহলে ধরেন এই মেয়াদের সিস্টেম কইতে পারে না তো এই তার সাথে মেয়াদও আছে। হ্যাঁ, মেয়াদ থাকার পরে কি করণীয় স্যার এই জায়গার মধ্যে? কোনটা এই যে বললেন যে তার সাথে হচ্ছে ই আছে ভোডাফোনের বাংলাদেশে কার সাথে আছে ভোডাফোন আছে কাছাড়ের ভোডাফোন বাংলাদেশের বাংলালিংকের সাথে বাংলালিংকের সাথে এই যে চুক্তিটা থাকার পরে কি করবো ম্যানুয়াল দিয়ে ম্যানুয়ালে যেরকম আপনার নেটওয়ার্ক সেটিং আছে না আমাদের ফোনে সিম সেটিং এ সিমের ভিতরে ঢুকলে নেটওয়ার্কটা সিলেক্ট করা যায় ওইখানে যায় দেখবেন কি যে অটো সিলেক্ট আমাদের মারা থাকে ওই অটোটার জায়গায় ম্যানুয়ালে ক্লিক করলে অনেকক্ষণ সার্চিং নেয় অনেকক্ষণ দেখবেন দর্জর বাদ কিন্তু ভাঙা জায়গা বিশেষ করে নেটওয়ার্ক সার্চটা যে জীবনে একবার হলেও দিচ্ছেন দেখতে পারেন কাটলো কাটে না ডায়নামামো করলো ডায়নামামে যায় নয় সার্চিং নিতেই থাকবো নিতে পরে বাংলালিংক টেলিটক গ্রামীণ যা যান আপনার আছে এখানে যেই নেটওয়ার্ক গুলো পাওয়া যাবে এই করে শো করলে ধরেন আপনার এখন রবি আপনার কাছে এয়ারটেল সিম আছে আর এয়ারটেলেরটা আপনি রবিতে ক্লিক করলে রেজিস্টার হয়ে যাব এয়ারটেলে ক্লিক করলে রেজিস্টার হয়ে যাব কিন্তু আপনার কাছে আছে এয়ারটেল সিম আপনি জিপি নেটওয়ার্কে সিলেক্ট করলে কিন্তু এটা রেজিস্টার হইব না বুঝা গেছে তাহলে ওইরকমই ওই দেশের কাতারের ভোডাফোন যে সিম ওই সিমটা আপনি যদি ফোনে ঢোকানোর পর বাংলালিংক নেটওয়ার্কে সিলেক্ট করতে হবে কোনটায় বাংলালিংক তাইলে এই দেশে নেটওয়ার্ক পাইবো এটা ঠিক আছে যেরকম আপনি সৌদি হজ করতে যাবেন বাংলাদেশের থেকে আর সৌদির কোনো সিম আপনার কেনার দরকার নেই গ্রামীণ সিম আছে বা বিভিন্ন আমাদের সিম আছে না এই সিমগুলো আপনি রোমিং করে নেবেন তো গ্রামীণ এই যে আমি এটা বলে দিই গ্রামীণের রোমিং প্যাকেজ আছে 1800 1200 2000 2000 3000 রোমিং প্যাকেজ একটা কিনেন কিনা সৌদি আরব যান ঠিক আছে যাওয়ার পরে আপনার রোমিং কিন্তু আবার আপনার সেটিং থেকে বন্ধ করে রাখলে হবে না অপশন আছে না সেটিং এ তাহলে রোমিংও চালু করবেন চালু করার পর অটোমেটিক যদি ওইখানে আপনার নেটওয়ার্কটা সিলেক্ট না হয় যদি যা দেখেন যে আপনি সৌদি গেছেন এই গ্রামীণ সিম নিয়ে কিন্তু অটোমেটিক্যালি কোনোটাই নেট পায় না তখন আপনি ম্যানুয়ালি সার্চ দিয়ে আপনি তো জানেন না যে জিপি কোন কোম্পানির লাগে কমিটমেন্ট করে এটা জানেন না তখন আপনি সবগুলো নেটওয়ার্কে মারতে থাকেন দেখবেন একটা কানেক্ট হয়ে গেছে বুঝা গেছে ম্যানুয়ালি হচ্ছে যেইভাবে আপনি সিমের নেটওয়ার্কটা সিলেক্ট কইরা আপনি রোমিং এর কাজটা করতে পারবেন যেমন ওই যে যেটা বললাম যে কাতারের সিম আপনি বাংলাদেশের যে ফোনটা আপনি পাইছেন এই ফোনের ভিতরে যদি লক থাকে লক ফোনের ভিতরে ঢোকানোর পর সেটিং এ যান ম্যানুয়ালি নেটওয়ার্ক সিলেক্ট করেন বাংলালিংক করার পর ওই দেশের কাস্টমার কেয়ার নাম্বার আছে না সব দেশেরই তো আছে আপনি কাস্টমার কেয়ার ওদের কল সেন্টারে কল দেন
কল দেওয়া হয় যে মনে করেন যা মন চায় কথা বলতে থাকবো, আপনি শুনতে থাকেন, ওই অটোমেটিকলি কল কাইটা দিতেছে দেখ, সমস্যা নেই। যখন আপনার মনে হইব যে 4বার 5বার কথা কইছি, এবার আমার পরে 10 মিনিটের মতো হয়ে গেছে। কাস্টমার কে দিই কাস্টমার ফোন যদি কাস্টমার কেয়ার ওই দেশের এটা আপনি ধরেন বাংলাদেশের ওই যদি অবলম্বনে কথা কইলে কি করে তখন কিছু টাকা কাটে, এরকম না। কথা কর আগ পর্যন্ত যতক্ষণ 1 চাপ 2 চাপ 3 চাপ এতক্ষণ তো কাটে না, কিন্তু দেখবেন মিনিট উঠতেছে কিনা। দুই একটা কলে আছে যেটা আপনার জন্য নিজের ফোন বন্ধ আছে, পরে কল করুন, এটি যখন কত সেকেন্ড মিনিট ওরে ওরে না, তাহলে আপনার খেয়াল রাখতে হবে যে কথা বলতেছে ওই কথা কি সেকেন্ড বা মিনিট উঠতেছে কিনা, এটাও না লাগবে। কারণ ফোনের ভিতরে যে অটোমেটিক সফটওয়্যার ইউজ করা হয় ওটা কাউন্ট করে যে কত সেকেন্ড আপনি কথা বললেন, এটা কাউন্ট করে যখন দেখবো 7 থেকে 10 মিনিট কাউন্ট হয়ে গেছে, তখন অটোমেটিক্যালি আপনার এই লক এই ফোন থেকে আমার একটা কোশ্চেন আছে, এটা হচ্ছে যে একটা ফোন দেখছি আমি, এটা হচ্ছে যদি আপনি সিম চেঞ্জ করেন না, আমরা যেমন এই যে আমরা বাংলাদেশে সিম মানে সিম ইউজ করি, ফোনে ঢোকানোর সাথে সাথে যদি আমি ডাটা থাকে, ডাটা অন করলে অটোমেটিকলি নেটওয়ার্ক এসে পড়ে আমি ডাটা ব্রাউজ করতে পারতেছি, হ্যাঁ। কিন্তু ওই ফোনে অটোমেটিকলি স্যার ডাটা ব্রাউজ হয় না, পরে কি করতে হয়? ওখানে গিয়ে হচ্ছে নেটওয়ার্কে গিয়ে ম্যানুয়ালি এটা নেটওয়ার্ক সেট করতে হয়, সেট করার পরে দেন হচ্ছে ব্রাউজ করে, তাছাড়া ব্রাউজ করে না। ওই ফোনে তাহলে ওই ফোনটা কোন দেশের এটা জানছিলেন? ওটা তো স্যার হচ্ছে এডিট মালয়েশিয়া থেকে নিয়ে আসি, মালয়েশিয়া থেকে আসছিল। মালয়েশিয়া কোন দেশের থেকে আসছিল? ওটা আসলে আমি জাপান থেকে সরি জাপান থেকে আসছিল। তাহলে ওই দেশে বাংলাদেশে আসার পর আপনি বাংলা লিঙ্ক লাগানোর পর ম্যানুয়ালি আনা লাগতো, আনা লাগতো। ম্যানুয়ালি অটোমেটিকটা রাখি কিন্তু বাস মালয়েশিয়া বসে তো স্যার আমাদের বাংলাদেশ হয় না, বাংলাদেশ হয় না। তাহলে বাংলাদেশে সাপোর্ট পেতেছেন অটোমেটিক এটা ব্যান থাকে, আপনার চিনতে পারে। ধরেন আপনার ফ্রিকোয়েন্সি, আপনার এই জায়গায় অনেকগুলো ওয়াইফাই আছে না, জি বাইরে থাকুক ওই জায়গায়, ওদিকে নজর দেন, কারণ নজর দেন কিছু যেন ছেড়ে দেবো আপনার করে। স্যার ছোটা বাজে যে একজন কেসি মেসেজ করেছিল গাইস, ছোটা বাজে স্যার ছোটা বাজে যে কথা বলতেছিলাম ওটার ভিতরে